দর্শক স্বাগত জানাচ্ছি প্রতি সপ্তাহের আয়োজন গেম অনে নিউজ 24 এর প্রতি সপ্তাহে আমরা গেম অনে আয়োজন করে থাকি এবং এই আয়োজনে কথা হয় সপ্তাহের সবচাইতে বড় ঘটনা নিয়ে স্পোর্টস অঙ্গনে এবং আপনারা জানেন বাংলাদেশ এবং হংকং এর যে ম্যাচটি অনুষ্ঠিত হলো শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ এবং এই ম্যাচটিতে কিন্তু আসলে আক্ষেপের আগুনে পুরানো একটা ম্যাচ এবং সেটি কিন্তু বলাই যায় এবং বাংলাদেশের মানুষ যতটা হতাশ হয়েছে এবং বাংলাদেশের মানুষ কিন্তু প্রত্যাশাও বেড়েছে। সবকিছু মিলিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আমার সঙ্গে জাতীয় দলের দুজন সাবেক অধিনায়ক আছেন, আমার ডান পাশে আছেন জাহিদ হাসান আমেলি এবং মামুনুল ইসলাম। দুজনই ফুটবলের সঙ্গে দীর্ঘদিন হলো ফুটবল খেলেছেন এবং জাহিদ হাসান আমেলির কাছে প্রথমে যেতে চাই। আমেলি, কালকের ম্যাচের রেজাল্টটা নিয়ে কি বলবেন? না, এটা তো আপনার আসলে শুরুতে যে আপনি ইন্ট্রো দিয়েছেন সেখানেই অ্যান্সারটা রয়েছে যে যেটা বলেছেন যে আমাদের একটা খারাপ দিন গতকালকে রাতে গিয়েছে। খারাপ দিন বলতে এই কারণে বললাম, কারণ ম্যাচটার সিনারিটা যেরকম ছিল, এক্সপেকটেশন যেরকম ছিল, একদম এক্সট্রা টাইম তো 9 মিনিট দিয়েছিল। তো ওই সময় 98 মিনিটস পর্যন্ত কিন্তু সবাই ধরে নিয়েছিল যে ম্যাচটা ড্র হতে যাচ্ছে। আর শুরুটা যদি বলি, আমি বলবো যে হোম ম্যাচে যেরকম শুরুটা হওয়ার কথা ছিল সেরকমই হয়েছিল। ম্যাচের আগে আমি এরকমই চেয়েছিলাম এবং বলছিলামও যে আপনি যদি হোমে ম্যাচ জিততে চান আপনাকে হাই প্রেসিং করতে হবে, ওখান থেকে খুব কুইক যদি আপনি গোল আদায় করতে পারেন তখন ম্যাচটা আপনার জন্য সুবিধা হবে এবং সেটা কিন্তু বাংলাদেশ হামজার গোলে সেই লিড নিয়েছিল এবং বেশ ভালোই স্টার্টটা করেছিল। ম্যাচ যেভাবে যাচ্ছিল আমি ধরে নিয়েছিলাম যে ফার্স্ট হাফটা যদি আপনি এক গোলে লিড নিয়ে ড্রেসিং রুমে যেতে পারেন, সেকেন্ড হাফে হংকংয়ের জন্য প্রেশার থাকবে, আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ থাকবে। বাট ম্যাচ সময় যত গড়িয়েছে আমরা তত মিস্টেকগুলি হচ্ছে চোখে পড়েছে। মামুন, আপনার কাছে একই প্রশ্ন করতে চাই, মানে কি তখন কি মনে হয়েছে আর কি ম্যাচটা যখন আমরা হারলাম বা বাংলাদেশ হারলো শেষ মিনিটের গোল খাওয়ার পরে? আসলে দেখেন, ওই এমএলএ তো অলরেডি বলছে যে আমাদের স্টার্টটা ভালো ছিল, আমরা খুব আমাদের মিস্টেকে গোলগুলি রিসিভ করছি, ডিফেন্সের মিস্টেকে। আপনি যদি দেখেন 45 মিনিটের লাস্টের দিকে যে গোল রিসিভ করা, যেখানে এক গোলে লিডে, আবার মাঠে নামার পর আবার আরেকটা গোল রিসিভ করা, 2-1 চলে যাওয়া, তখনই আমরা ব্যাকফুটে চলে আসি। ব্যাকফুট থেকে আবার যদি আপনি চিন্তা করে দেখেন 3-1-এর পরও আমাদের বাংলাদেশ টিম যেভাবে খেলা না ছাড়ার একটা চিন্তা ভাবনা, যে আমরা যে জিততে পারি বা আমরা যে ম্যাচটা যে আমাদের নিজের করে নিতে পারি, অতটুকু পর্যন্ত লাস্ট ট্রাই ছিল। বাট মেন জিনিস হচ্ছিল আপনি যখন গোল করেছেন 3-3 হয়েছে, তখন আমাদের আরও কিছু, যেটা আমাদের সবসময় ভোগায়, আমরা 2015-ও গোল্ড কাপে সেম জিনিসটা হয়েছে যে লাস্ট মিনিটে গোল রিসিভ করা, আমরা কেউ আশাও করিনি ওই টাইমগুলিতে। সেম জিনিস যে আমরা 3-3 আছে, আমরা যেতে পারি, কিন্তু এমন একটা 1 পয়েন্ট আমাদের থেকে চলে গেল, 3 পয়েন্টের থেকেও আমাদের 1 পয়েন্টের আশা, আর আমাদের থেকে 1 পয়েন্ট চলে গেল লাস্ট একটা ভুলের জন্য। আমি মনে করি যে ভুলগুলি আমরা করতেছি এগুলো বারবার প্রত্যেকটা ম্যাচে হচ্ছে, বিগত ম্যাচগুলিতে হচ্ছে, এই ম্যাচগুলিতে হচ্ছে। এগুলো যদি না শুধরানো হয় তাহলে আপনি নেক্সট ম্যাচেও এই প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হবে। দেখছিলাম আল মাহমুদ ফাহিমের একটি প্রতিবেদন এবং কালকের ম্যাচের রিপোর্ট। জাস্ট বলতে চাই যে হ্যাভিয়ার কাবরেরা, যাকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে, আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা তো আসলে ম্যানেজমেন্টের ইস্যু, এটা আমাদের কারো ইস্যু না। ম্যানেজমেন্ট যদি মনে করে তাকে রাখবে, আমি চাইলে তো তাকে চেঞ্জ করা যায় না। আমরা যত আপনি রিপোর্ট করছেন, মানুষরা বললো, এক্স ন্যাশনাল প্লেয়াররা বললো, যারা অ্যানালাইসিস করে কোচরা তারা বললো, তারপরেও তো চেঞ্জের কিছু নয়। ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয় দেখার বিষয়। ম্যানেজমেন্ট এই হংকংয়ের ম্যাচের জন্য ওয়েট করে আছে, অ্যাওয়ে ম্যাচ, হোম ম্যাচ শেষ হলে অ্যাওয়ে ম্যাচ খেলে আসুক, দেন ডিসিশন কী নেই, এটার জন্য আপনারা আমাদের ওয়েট করতে হবে। বাট একটা সুন্দর টিম রেডি আছে, সুন্দর টিম, আরও প্লেয়ার আছে যাদের সুযোগ আছে লিগে পারফর্ম করে ঢোকার। একটা স্ট্রং টিম, এস্টাবলিশ টিম করার জন্য যতটুকু সময় দরকার এটা হ্যাভিয়ার পেয়েছে, বাট তাই উনি এস্টাবলিশ টিমকে ওইভাবে চালাইতে পারে না। আমি মনে করি যে এটা ম্যানেজমেন্ট ভালো চোখে দেখুক, ভালোভাবে দেখুক, কারণ একটা চেঞ্জ অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে দেশের ফুটবল। আর যদি চেঞ্জ না হয়, মনে করবেন আপনার এটা আবার ব্যর্থর জায়গায় আপনি ব্যর্থতার জালে বাংলাদেশ ঢুকে যাবে। আমির কাছে আসতে চাই, জাহিদ হাসান আমেলি, আপনি ম্যাচটি দেখেছেন এবং শুরুর একাদশটা কিন্তু আপনি দেখেছেন। সাইড বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে সমিত সোম, জায়ান আহমেদ, ফাহমিদুল ইসলামের মতো প্লেয়ারদেরকে, এবং জামাল ভুঁইয়াকেও সাইড বেঞ্চে রাখা হয়েছিল। আর এই যে আসলে কোচের স্ট্র্যাটেজিটা কেমন ছিল আপনার কি মনে হয়, অ্যাজ এ এক্স প্লেয়ার হিসেবে আপনি যদি বর্ণনা করতে চান? না, স্ট্র্যাটেজি তো সাকসেস হতে পারে না, যার কারণে তো আপনি ম্যাচ হারছেন। এবং আপনি স্টার্টিং 11 নিয়ে যেটা বলছেন, ট্রু যে আমার কাছে মনে হয় যে 2টা চেঞ্জ থাকলে ভালো হতো। আমি জানি না, মানে
সমিত সোম এবং জায়ানকে যদি আপনি লেফট ব্যাক থেকে ইউজ করেন, আপনি দেখেন স্পষ্ট যখন 4 জন প্লেয়ার আপনি চেঞ্জ করলেন সেকেন্ড হাফে, হ্যাঁ আপনি প্রেস কনফারেন্সে কজ দেখেছেন যে সমিত সোম জার্নি করে আসছে, একটা ইনজুরি ছিল, বাট সে কিন্তু ক্লাব ফুটবল খেলে আসছে এবং আপনি যদি তাকে ইউজই করতে না পারেন তো আপনি 90 মিনিটসের কেন 25 মিনিটস তাকে সুযোগ দেন, 25 মিনিটস এক্সট্রা 9 মিনিট ধরে আপনার অলমোস্ট সে 30 মিনিটস খেলছে। তো এবং সে যেভাবে খেলছে তাকে কোনোভাবেই টায়ার্ড মনে হয়নি। এবং জায়ানের যদি আপনি লেফট ব্যাক থেকে খেলা দেখেন, আমার কাছে মনে হয়েছে যে তাদের রাইট ফুল ব্যাক কে কিন্তু একটা সময় পরিবর্তন করে দিয়েছে বিকজ অফ জায়ান যখন ওই ফ্ল্যাঙ্ক থেকে ওভারল্যাপ করছিল ও তখন আর উপরে উঠতে পারছিল না এবং সে মানে একটা সময় প্রেসারে পড়ে গিয়েছিল, যার কারণে কিন্তু তাকে সাবস্টিটিউট করে দিয়েছে এবং জায়ান দুর্দান্ত আমার কাছে মনে হয় যে ওই পাশ থেকে লেফট ব্যাক থেকে গিয়ে বেশ কিছু পেনিট্রেট ক্রস করেছে যেটা ডেঞ্জার হয়ে গিয়েছে। সুতরাং এই দুজন ইম্প্যাক্টফুল প্লেয়ার যখন আপনার থাকবে তখন স্টার্টিং 11-এ এদেরকে রাখা উচিত ছিল, এটা তো একটা বড় ভুল তার ছিলই। এবং আপনি যদি আমাদের পুরো ম্যাচের যদি অ্যানালাইসিস দেখেন সেখানেও কোচের আমার কাছে মনে হয় যে স্ট্র্যাটেজিক্যাল কিছু ভুল ছিল, কারণ সবসময় কোচদের কাছ থেকে বেঞ্চ থেকে ইনস্ট্রাকশন যাবে। আমাদের ফুটবলের একটা বড় কালচার, একটা বড় ঘাটতি আছে যে আমরা খুব ক্রুশাল মোমেন্টে গোলগুলি রিসিভ করি। আপনি যদি কালকে 4টা গোলে 3টা গোল দেখেন, আমরা খুব ক্রুশাল টাইমে গোলগুলি রিসিভ করছি, ফার্স্ট হাফের একদম লাস্ট মিনিটে, সেকেন্ড হাফ স্টার্টিং ফার্স্ট মিনিটে এবং লাস্ট একদম খেলা এন্ড অফ দ্য ম্যাচ লাস্ট 30 সেকেন্ড আগে আমরা গোলগুলি কনসিড করেছি। তো ওই সময় কিন্তু কোচের মেসেজগুলি থাকা উচিত ছিল। হ্যাঁ, তো মেসেজগুলি ক্লিয়ার না থাকার কারণেই কিন্তু আমার কাছে মনে হয় যে প্লেয়াররাও মিস্টেক করেছে, সেও একের পর এক ভুল করা শুরু করেছে কোচের জায়গা থেকে। আপনি যদি সিঙ্গাপুর ম্যাচও দেখেন, সে সেম স্ট্র্যাটেজিক্যাল ভুল করেছে। কোনটা? রাকিব গোল করার পরে রাকিবকে সে রাইট ব্যাকে নিয়ে গেছে। সো এই ধরনের মিস্টেক আপনি করলে কখনোই ম্যাচ জিততে পারবেন না ইন্টারন্যাশনাল জায়গাতে। একটু বাবুলের কাছে আসতে চাই, আসলে বাংলাদেশ কোন ফরমেশনে খেলেছে? আপনি তো ফুটবলার, আপনি তো জানেন ওরা কি অ্যাটাকিং মুডে খেলেছে নাকি ডিফেন্সিভ মুডে খেলেছে, না কোন ফরমেশনে? আসলে এলোমেলো একটা অবস্থা ছিল মাঠে লাস্ট 10 মিনিট বা এক্সট্রা টাইমে যে বাংলাদেশ কিন্তু একটা গোছানো ফুটবল খেলেছে। দেখেন স্টার্টিং আমি দেখি নাই খেলা, আমি সেকেন্ড হাফ স্টার্টটা দেখেছি, বাট স্টার্টিং দিয়ে আমি তাদের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলছে ফর্টিসের সঙ্গে, তখন দেখছি তারা 4-4-2-তে ডায়মন্ড শেপে খেলে। 4-4-2-তে যখন ডায়মন্ড শেপে খেলে তাদের দুইটা স্ট্রাইকার রাকিব আর ফাহিমকে দিয়ে স্টার্ট করছে, তাদের পিছনে হামজা সোহেল আর হচ্ছে আপনার গতকালকে তারা রাকিব এবং ফাহিমকে দিয়ে স্টার্ট করেছে। 4-4-2-তে খেলছে 4-4-2। এখন আমরা তাদের সঙ্গে হংকং এর সঙ্গে আমরা প্রেসিং ফুটবল খেলবো না আমরা মিডল থার্ডের ডিপেন্ডিং, সেই জিনিসটা আসলে এটা ডিপেন্ড করে, এখন ডিপেন্ড করে আপনি গোল করছেন যেভাবে হোক, আপনি গোল স্টার্টিং এ গোল করছেন, আপনি রিসিভও করছেন কোন সময় হাতে ফার্স্ট হাফে লাস্টের দিকে, আপনি ওই রিসিভটা না করলে আপনি যখন সেকেন্ড হাফে স্টার্ট করতেন অনেক কিছু হতো। আমার তো তাদের সঙ্গে ম্যাচ জিতার জন্য আমরা কেউ বিশ্বাস করে আমরা ম্যাচ জিতবো, বাট ম্যাচ জেতার জন্য যতটুকু স্ট্রেংথ আমাদের দরকার অতটুকু স্ট্রেংথ আমাদের নাই। আমাদের ওই টেকনিক্যাল ইস্যুগুলো আমাদের টিমের দিকে দেখা উচিত, আমাদের স্ট্রেংথটা কোন জায়গায়, আমাদের উইক পয়েন্ট কোন জায়গায়। আমাদের উইক পয়েন্ট এখন ডিফেন্সে। দেশে আমরা প্রত্যেকটা ম্যাচে গোল রিসিভ করতেছি ডিফেন্ডারের ফলসে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আমার ডিফেন্ড প্যাক করতে গেলে আমার হামজাকে নিচে নামাতে হচ্ছে, হৃদয় খেলে হৃদয় থাকে, মানে কোনো না কোনোভাবে আমাদের ডিফেন্ড প্রোটেক্ট করতে হচ্ছে। তা আমি মনে করি যে এখানে প্রেসিং ফুটবলও খেলে আপনি তাদের সঙ্গে ফুল 90 মিনিট শেষ করতে পারবেন না, আপনি আবার মিডল ডিফেন্ডিং শেপ আইসে ফুল ডিফেন্সিভ খেলেও আপনি ম্যাচ জয় করতে পারবেন না। সব কিছু মিলে আমাদের করণীয়টা কী ছিল? আমাদের করণীয় ছিল আমরা গোল রিসিভ না করি। আমরা গোল করছি, আমরা স্টার্টিং এগিয়ে গেছি, আমরা গোলটা রিসিভটা যদি ওই টাইমগুলিতে না করি যে টাইমগুলিতে আমরা আগেও রিসিভ করছি লাস্টের দিকে, ফার্স্ট হাফের লাস্টের দিকে গোলটা যদি না হইতো আমরা ম্যাচ অন্য একটা সিনারি আমরা দেখতে পারতাম। আর চেঞ্জিংয়ের ব্যাপারটা যেটা এমিলি বলল, দুই ধরনের আছে, তারা চেঞ্জিংয়ে ভালো খেলছে এবং তারা প্রমাণিত যে তারা পারবে, তারা বেস্ট প্লেয়ার। সমিত তো বেস্ট প্লেয়ার, তার ফার্স্ট ম্যাচ দেখে আপনি তাকে কোনো সময় সেকেন্ড 11 লাগবে না। তপুর ইনজুরি ছিল, তাইলে আপনি তপুকে এই ম্যাচে ইউজ না করতেন, নাইলে 11-এ ইউজ করেন, নাইলে একদমই ইউজ না করতেন। তাইলে দুই ধরনের কথা, সে আমাকে যখন ওকে ইউজ করতে হবে তাহলে আমি 11-এ ইউজ করি, কারণ আমার স্ট্রেংথ তো তারা, তো স্ট্রেংথ ওরা না খেলাতে তো প্রবলেমগুলি ফেস করতে হয়েছে। আমি মনে করি যে এই যে ভুলগুলি শুধরানোর জায়গা খুবই কম, টাইমও খুবই কম। আপনাকে এই ধরনের ভুল প্রত্যেকটা ম্যাচে হচ্ছে, সাদকে লেফট ব্যাক খেলানো বা সাদের ফলগুলি চোখে পড়া। আমি সাদের পার্সোনালি সাদের ব্যক্তিগত দোষ দিব না, কারণ ওই পজিশনে প্লেয়ার না, ও লেফট ব্যাক না, ও রাইট ব্যাক। আপনি ওকে রাইট ব্যাক দিয়ে স্টার্ট করেন, আপনি তার থেকে বেস্ট পারফর্মটা আশা করেন, দেখতে পারেন, বাট লেফট ব্যাক না, কারণ তার লেফট ফুটারই নেই। 3 নম্বর গোলটা এক ধরনের তার পজিশন নিয়ে কথা ওঠে, মানে জিনিসটা আসলে নর্মালি আমাদের কোচিং স্টাফই পুরো স্টাফই এত বছর ধরে, মানে 1.5-2 বছর ধরে আসে, এতগুলি ম্যাচ খেলার পরও
এই জিনিসগুলি যদি ফাইন্ড আউট করতে না পারে, মানে আমাদের জন্য, আমাদের ফুটবলের জন্য অনেক টাফ জব। আপনি লেফট ব্যাক, একটা অরিজিনাল লেফট ব্যাক, লেফট ফুটার প্লেয়ার আপনি বাইরে রেখে আপনি একজন রাইট ব্যাককে লেফট ব্যাক খেলাচ্ছেন, এটা তো এক ধরনের আপনি লেফট উইঙ্গারকে রাইট উইঙ্গার খেলাইতে পারেন, বাট এটা এই ধরনের মিস্টেক আপনার বিশাল বড় ক্ষতিকর টিমের জন্য ক্ষতি করছে। এমএলএর কাছে আসতে চাই, কাবরেরা যে স্ট্র্যাটেজিতে খেললো, বাংলাদেশ কিন্তু নেমে হামজা 13 মিনিটে গোল করলো, এবং গোলটাকে আপনি কিভাবে বর্ণনা করবেন? হামজার যে গোলটা হইলো, ওই গোলটা হওয়ার পরে কিন্তু পুরো বাংলাদেশ একদম উল্লাসিত ছিল, আপনারাও নিশ্চিত ছিলেন, আমরাও ছিলাম। হামজার গোলটা কিভাবে মূল্যায়িত করবেন? এবং সেই সাথে হচ্ছে যে কাবরেরা কি ভেবেই ছিল যে এই হামজার এক গোল দিয়ে সিঙ্গাপুর হংকং চায়নাকে আটকানো যাবে? না, গোলটা যদি বলেন আমাদের দুর্দান্ত গোল, অসাধারণ গোল। এবং ফ্রি কিক যখন সেট পিসটা পায় তখন কিন্তু হামজা প্রথমে ডাবল মাইন্ডেড ছিল সে নেবে কিনা, বিকজ মোরসালিন যখন বলটা সেট করছিল, হামজা পরে গিয়ে দেখলো যে আগে সে অ্যাঙ্গেল দেখছে যে অ্যাঙ্গেল থেকে সে ডিরেক্ট মারতে পারবে কিনা, এবং সে যখন অ্যাঙ্গেলটা পেয়ে গিয়েছে তখন কিন্তু সে মোরসালিনকে বক্সের ভিতরে পাঠিয়ে নিয়েছে। এবং আমার কাছে মনে হয় যে একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার বা একজন টপ লিগের প্লেয়ার আসলে কিভাবে কোন অ্যাঙ্গেল থেকে গোল করতে হয় সেটা তো সে কালকে প্রমাণ করেছে। মানে গ্রেট গোল আমি বলবো। এবং আপনি বলেছেন যে এই গোলটা লিড নিয়ে আসলে হংকং চায়নাকে হারানো যেত, অবশ্যই হোমের একটা অ্যাডভান্টেজ তো অবশ্যই থাকে। আপনার ইটস ডিপেন্ড অন প্লেয়ারদের মেন্টালিটি, কোচের প্ল্যানিংটা ঠিকভাবে হচ্ছে কিনা। আপনি যখন এক গোলে লিড নিয়ে যেতে পারতেন ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে কিন্তু হংকং বড় প্রেশারে থাকতো, বিকজ হংকং এই গ্রুপের যে 4টা দল রয়েছে, সিঙ্গাপুর, ইন্ডিয়া, বাংলাদেশ এবং হংকং, হংকং হলো সব থেকে স্ট্রং দল। এবং হংকং তারা প্রমাণ করেছে অলরেডি 7 পয়েন্ট নিয়ে কিন্তু তারা টপে রয়েছে। এবং মানে বড় কোনো দুর্ঘটনা না ঘটলে হংকংয়ে হয়তো এশিয়ান কাপ কোয়ালিফায়ার চূড়ান্ত পর্বে খেলবে। সুতরাং হংকংয়ের সাথে আপনার যখন লিড নেবেন, আপনি ম্যাচটা কন্ট্রোল করে ফেলবেন। এক গোল দেওয়ার পর কিন্তু আমরা বেশ ভালো গুছাচ্ছিলাম খেলাটা, বাট কোচের মেসেজ কি ছিল যে আমরা লাস্ট সময় গোল কনসিড করবো না। এবং ওই লাস্ট 2 মিনিট যখন এক্সট্রা টাইম দিল, 4 মিনিট আপনার ফার্স্ট হাফের শেষের দিকে, দেখবেন 4 মিনিটে 3 মিনিট কিন্তু ওই আমাদের বক্সের আশেপাশে খেলা হচ্ছিল। তখন আপনার মেসেজটা করা উচিত ছিল যে বল তুমি এনি হাউ, হ্যাঁ, অপোনেন্ট হাফে নিয়ে আসো বা ক্লিয়ার করো, টাইম কিল করো। এবং যে গোলটা খাইছে এখানে কোচের থেকে বড় গোল ছিল প্লেয়ারদের মেন্টালিটি। আপনি যদি দেখবেন যে বলটা যখন এরিয়ালে উঠে সবাই আমরা স্ট্রেচের মতো দাঁড়িয়েছিলাম, কেউ ক্লিয়ারেন্স দিত। এবং মিতুল মারমার্কের ব্যাপারে একটু বলতে হয়, আমাদের যে 4টা গোলের যে কনসিড করেছে, 4টা গোলেই কোনো না কোনোভাবে মিতুল মারমার এখানে প্রবলেম ছিল। এবং আরেকটা জিনিস আমার কাছে খুব দৃষ্টিকটু লেগেছে যে আপনার অপোনেন্ট যখন খুব স্ট্রং, তখন আপনি আপনার বক্সের সামনে কিভাবে আপনি বিল্ড আপ করেন। হ্যাঁ, বিল্ড আপ করবে কারা, মানে ওয়েল অর্গানাইজড টিম। অপোনেন্ট যখন খারাপ থাকবে, দুর্বল থাকবে, তখন আপনি বিল্ড আপ করেন, কোনো প্রবলেম না। বিল্ড আপের সময় দেখা গিয়েছে যে আমাদের প্লেয়ারদের শেকিং, আমাদের প্লেয়াররা মিস পাস করতেছে, মানে ইভেন আপনি যদি সেকেন্ড গোলটা দেখেন যেটা আমরা কনসিড করলাম, আপনি দেখেন যখন মিতুল মামা, তারেক কাজী এবং শাকিল আহাদ তোপুরা যখন ওখানে বল কনভারসেশন করছিল, তখন মিতুল মামা খুব ক্যাজুয়াল ছিল, মানে সে মানে ওভার কনফিডেন্ট মনে হচ্ছে আমাকে। বাট প্রথম কিন্তু ফলটা সে তৈরি করছে। সে যখন অপোনেন্ট যখন প্রেস করছে, সে কি করছে, বলটা আমাদের লেফট ব্যাককে যখন সে ডেলিভার করেছে, অপোনেন্ট রাইট ব্যাক ওখান থেকে প্রেস করে বল নিয়ে ওইটাই কিন্তু গোল হয়েছে। আপনার যদি সেকেন্ড গোলটার কথা আপনার মনে থাকে। সুতরাং এই অপোনেন্ট যখন স্ট্রং করে, তাদের সাথে আপনি এই বিল্ড আপ আপনি খেলতে পারবেন, এবং প্রত্যেকটা মিস্টেকই কিন্তু এভাবেই হয়েছে। এইভাবেই মিস্টেক হয়েছে। আসলে ম্যাচের ম্যাক্সিমাম জায়গায় মিস্টেক, ছোট ছোট ভুলের কারণেই কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা ধরে রাখতে পারেনি, বাংলাদেশকে হারতে হয়েছে। তবে বাংলাদেশের একটা বেস তৈরি হয়েছে যে ফুটবলে, সেই জিনিসটা কিন্তু প্রকাশ পেয়েছে যে বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নাই, যে কোনো দলকে চোখে চোখ রেখে লড়াই করার মতো ক্ষমতা আছে। এবং ম্যাচের আগের দিন প্রেস মিটে হংকংয়ের কোচকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনার দলে যদি হামজা চৌধুরী থাকতো তাহলে আপনি কি করতেন। সেই সময় তিনি বলেছিলেন তাকে আমি বেঞ্চে বসিয়ে রাখতাম। এবং হামজা চৌধুরীর যে গোলটা বর্ণনা করলো এমিলি, হামজা চৌধুরী কি সেইটার প্রতিশোধ নিল কিনা, কি মনে হয় আপনার? না, এটা আসলে প্রতিশোধের ব্যাপার না। আপনি যে কোচ যেটা বললো, এটা আসলে কাজের সঙ্গে কথার কোনো মিল থাকে না, কারণ ও এমন একটা স্ট্যান্ডার্ডের প্লেয়ার। আমাদের এখানে এশিয়াতে কয়জন প্লেয়ার আপনার ইংলিশ প্রিমিয়ার লিগ খেলছে, তার মধ্যে একজন হামজা। বেশিরভাগ কোরিয়ান আর জাপানিজ প্লেয়ার 2-1জন বা কোরিয়ান প্লেয়ার খেলেছে, বাট এর মধ্যে কিন্তু হামজা একজন। তাহলে আপনি তাকে মানে নেগলেক্ট করে কথা বলা, এটা আসলে এটা হলো তারই থিওরি। এটা একটা মাইন্ড গেম, এটা মাইন্ডসেট, যে তাকে কিভাবে এই কথার মাধ্যমে সে কিভাবে মাইন্ডসেটটা আউট করতে। বাট সে আপনার যে যে স্ট্যান্ডার্ডের প্লেয়ার, সেটা সে তার প্রমাণ করেছে মাঠে। তার 90 মিনিটস ফাইটিং টেন্ডেন্সি, তার পাসিং কন্ডিশন, তার
গোল, সে আবার ম্যাচে স্টার্টিং এ গোল করছে, সবকিছু মিলে সে তার জন্য যে বাংলাদেশের ফুটবল তাকে ঘিরে তাকে ভিত্তি করে আজকে যে জায়গায় আছে সেটা সে বারবার প্রমাণ করতেছে। কিন্তু আমাদের দরকার কি রেজাল্ট আমাদের অনেক কিছু চেঞ্জ করে দিবে। আমরা একটা প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ফুটবল টিম আপনার আস্তে আস্তে করে একটা স্ট্যান্ডার্ডে যাচ্ছে, আমরা ওই জায়গায় যাচ্ছি। আমাদের জন্য কোনো বাধা ওখানে না আসে যে আমরা আবার জানি পিছিয়ে আসি। আমাদেরকে আরো এগিয়ে নিতে গেলে আমাদের জয়টা আসলে খুবই দরকার। মামুন, আমরা একটা বিরতি নিয়ে আসছি, জাহিদ হাসান এমিলি। দর্শক, আপনারা দেখছিলেন গেম অন, কিছুক্ষণ পরেই ফিরছি ছোট্ট একটা বিরতি শেষে। দর্শক, আবারও স্বাগত গেম অনে। আমরা কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পারফরমেন্স নিয়ে। হংকংয়ের বিপক্ষে একটি ম্যাচ, যে ম্যাচটি আসলে বাংলাদেশের মানুষের জন্য হয়ে আছে স্বপ্নের এবং হয়ে আছে বেদনার, দুটি মিলেই আসলে কথা বলছিলাম। আমাদের সঙ্গে আছেন সাবেক জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন জাহিদ হাসান এমিলি এবং মামুনুল ইসলাম, দুজনই অধিনায়কের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের। কথা বলছিলাম গোল নিয়ে, প্রথম গোল নিয়ে আমরা আহমদের কথা বললাম, কিন্তু তারপরে যে বাংলাদেশ গোলগুলো কনসিভ করলো, রিসিভ করলো, সেই গোলগুলো আসলে হংকং কি খুব ভালো খেলে করেছে কিনা, কি মনে হয়? গোল 2 নম্বর গোলটা যদি আমরা না, 2 নম্বর গোল নিয়ে কিন্তু আমি আপনাকে যেটা বললাম যে আপনি যদি দেখেন আমরা যখন বিল্ড আপ করছিলাম তখন কিন্তু অপোনেন্ট তেমন একটা প্রেশার করে না, ওয়েট করছিল যে বাংলাদেশ কি করে, এবং ওয়েট করতে করতে যখন দেখছে যে তারা একটু শেকিং ফিল করছে, প্রেসিং করলে তারা বলগুলি পাচ্ছে, তো তখন তারা কিন্তু প্রেস স্টার্ট করলো, এবং প্রেস স্টার্ট করার পরে মিতুল মার্মা কিন্তু যে ভুলটা করলো ওখান থেকে কিন্তু গোলটা হয়ে গেল। এবং থার্ড গোলটা যদি দেখেন ফাহিমের আননেসেসারি একটা হেড, ওখান থেকে এসে পিছন থেকে এসে ট্রাক করে এসে ওদের প্লেয়ার এসে গোল করে দিয়ে গেল। সো ইন্টারন্যাশনাল ম্যাচে আপনি এই ধরনের মিস্টেক কখনো অপোনেন্ট অ্যালাউ করবে না, অপোনেন্ট অ্যালাউ করবে না। বাট এই গোলগুলো 4টা গোলই যদি দেখেন, আমার কাছে মনে হয়েছে যে গোলকিপারের, আপনি যদি লাস্ট গোলটাও দেখেন, ও আমার মনে হয় এটা বল রিচ করছে সে, তো এটা তার হাতে লেগে কিন্তু বল বাইরে চলে যাবে। হ্যাঁ, পাওয়ার ছিল ঠিক আছে, বাট এগুলি গোলকিপারে এইসব মোমেন্টে তাকে এই সেভগুলি দিতে হবে, আদারওয়াইজ তো আপনি ম্যাচ রাখতে পারবেন না কোনোভাবেই। এবং গোল হয়েছে, খেলাও শেষ হয়ে গিয়েছে। ফার্স্ট হাফের একদম লাস্ট মোমেন্টে যে গোলটা আমরা খেয়েছি, দেখেন আমি শুরুতেই বলেছি যে এইগুলি আপনি অপোনেন্ট কখনোই অ্যালাউ করবেন না। ওয়েল অর্গানাইজ টিম তো কোনোভাবেই করবে না। হংকং তারা কিন্তু গোলের জন্য মরে হয়ে গেছে, হ্যাঁ মরে হয়ে গেল, তখন আপনাকে অনেক কনসেন্ট্রেট থাকতে হবে, ছোট ছোট মিস্টেকগুলি একদমই করা যাবে না। এবং যেটা বলছি যে অপোনেন্ট যখন অনেক স্ট্রং থাকবে, তো আপনার বক্সে এত সময় অ্যালাউ করা যাবে, এত সময়, এটাই আপনি আগেও বলেছিলেন যে বক্সে আসলে এত সময় অ্যালাউ করা যাবে না। এবং বাংলাদেশের প্রথম গোলের পরে কিন্তু বাংলাদেশ আরো 3টা গোল কনসিভ করে, এবং 2 নম্বর গোলটা হংকং যখন দেয়, সেই গোলটা আসলে 74 মিনিটে ছিল, লাস্ট গোলটা ছিল 74 মিনিটে। 2 ডিফেন্ডার এগিয়ে যেটি বললেন যে সাদউদ্দিনের পায়ের ফাঁকা দিয়ে গোল হয়ে গেল। সো না, এটা আসলে বললাম না আপনাকে, আপনি এতদিন ধরে একটা টিমকে আপনি 1.5 বছর ধরে বা 2 বছর ধরে আপনি একটা টিমকে রেডি করতেছেন। আপনার ভালো টিম, ভালো প্লেয়ার আপনার কাছে, হামজার মতো প্লেয়ার আছে, সুমিতর মতো প্লেয়ার আছে, সব কিছু মিলে আপনার একটা লেফট ব্যাক, আপনি এতদিনে একটা লেফট ব্যাক, এই 2 বছর লিগ দেখলেন, একটা রিয়েল লেফট ব্যাক আপনি তৈরি করতে পারেন নাই। আপনার রাইট ব্যাককে এনে এটা আসলে টিমের জন্য যতটুকু খারাপ হয়েছে, পার্সোনালি সাদের জন্য খারাপ হচ্ছে, কারণ ও তো রিয়েল রাইট ব্যাক, রাইট উইং খেলতো, স্ট্রাইকার খেলছে, রাইট উইং খেলছে, দেন রাইট ব্যাক খেলে, তাকে আপনি লেফট ব্যাকে ফিট করছেন, তার তো বাম্পা, তার সে দাঁড়ানোর স্টাইলটা, ডিফেন্ডিং এর দাঁড়ানোর স্টাইলটা তো তার ভুল ছিল। দ্যাটস ইট, ক্লেভার প্লেয়ার ওই সুযোগটা নেওয়াতে গোল হয়েছে। কিন্তু আপনি যদি নরমালি দাঁড়ানোর স্টাইল, যারা লেফট ব্যাক খেলে ডিফেন্ডার, আপনার রিয়েল লেফট ব্যাকরা, তাদের দাঁড়ানোর স্টাইলের শেপটা অন্যরকম। আর আমি মনে করি যে লেফট ব্যাকে লেফট ফুটার হওয়া উচিত, কারণ ওয়ার্ল্ডের ক্রসের মধ্যে সবচেয়ে বেস্ট ক্রসার ডেভিড বেকহাম, সবাই ক্রস করে বাইট দিয়ে, যেটা আপনার লেফট ফুট ইম্পর্টেন্ট ডিফেন্ড করার জন্য। শুধু ডেভিড বেকহাম করতে হলো সামনে আপনার রাইট সাইড দিয়ে, ডিফেন্ডারের রাইট সাইড দিয়ে, বিকজ তার সুইং অনেক বেশি ছিল। এখন আপনার বাম পায়ে যদি আপনি কাজ না করেন, আপনি ডান পা দিয়ে কতক্ষণ আটকাবেন? মানে আমার কথা হচ্ছে, এত বছর এতদিন আপনি টাইম পাইলেন, এতগুলি ম্যাচ খেললেন, এতগুলি ফ্রেন্ডলি ম্যাচ খেলেন, এরপরও আপনি বাংলাদেশে একটা লেফট ব্যাক খুঁজে পান নাই। যে এখন এখানে পারফরমেন্স যদি আপনি দেখেন, সাদকে আপনি একটা জায়গায় ফল্টে ফেলিয়েছেন, টিমও আপনার রিসিভ করছে গোল, সবকিছু মিলে আপনাকে বুঝতে হবে যে এখনো অনেক কিছু চেঞ্জ করা দরকার, আপনি তারপরও চেঞ্জ করতেছেন না।
আপনি কারো কথাই পাত্তা দিচ্ছেন না। আপনার কোচিং স্টাফগুলি যদি দেখেন আপনি কতটুকু তাদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন। আমাদের যে অ্যাসিস্ট্যান্ট কোচরা আছেন ওনারা কিভাবে কোচকে, আমার মনে হয় না কোচকে ওনারা যেটা বলে এটা ক্লিয়ারলি না বলে নাকি বা ক্লিয়ার কোচ বুঝতে পারে নাকি, কারণ একটা টিমের হেড কোচের থেকেও ক্লেভার হয় অ্যাসিস্ট্যান্ট কোচ। অ্যাসিস্ট্যান্ট কোচের ভূমিকা থাকে অনেক বেশি। কখন একটা টিম ভালো রেজাল্ট পায় যখন দেখবেন তার অ্যাসিস্ট্যান্ট হেড কোচের থেকে অ্যাসিস্ট্যান্ট কোচের ক্লেভার অনেক বেশি, আসলে ম্যাচটা রিড করতে পারে ভালোভাবে, তারা ওয়াচ করে এবং এইটা নিয়ে হেড কোচের সাথে আলোচনা করে। এমিলি, বাংলাদেশ আসলে ব্যাক করবে এটা কিন্তু আসলে কেউ ভাবে নাই। যখন 3-1 বাংলাদেশ, তখনও কিন্তু মোটামুটি বাংলাদেশের অনেক মানুষই স্টেডিয়াম থেকে বের হয়ে গিয়েছিল এবং আমরাও যারা খেলা দেখছিলাম এবং খেলার সঙ্গে জড়িত তারাও ভাবছিলাম যে বাংলাদেশ মনে হয় ব্যাক করতে পারবে না, কিন্তু মোরসালিনের গোল, জামালের একটা স্পট কিক থেকে ফাহমিদুলের কন্ট্রিবিউশন, সবকিছু মিলে এই গোলটা কিভাবে দেখবেন? না, ব্যাপারটা হয়েছে যে দেখেন আমরা তো এতক্ষণ ম্যাক্সিমাম টাইম আসলে আমাদের নেগেটিভ সাইডগুলি দেখেছি, আমাদের কিন্তু এই ম্যাচে পজিটিভ সাইড অনেক ছিল। পজিটিভ ছিল যেটা হয়েছে যে আমরা 3-1 গোলে যখন আমরা ব্যাকফুটে চলে গিয়েছি তখন আসলে অনেকেই ধরে নিয়েছিল যে ম্যাচটা মনে হয় আমাদের হাত থেকে চলে গেছে এবং আমরাও এটা ধারণা করেছিলাম, কারণ এই ধরনের ম্যাচ তো আসলে এর আগে আমরা ওইভাবে কামব্যাক করতে পারিনি। আমাদের 2015-তে এরকম একটা ম্যাচ হয়েছিল গোল্ড কাপের ফাইনালে, আমরা 2 গোল খেয়ে মালয়েশিয়ার সাথে 2 গোল দিয়ে সেম লাস্ট মোমেন্টে গোল খেয়ে 3-2 গোলে ফাইনালে হেরে গিয়েছিলাম। সেম সিনারি ছিল, বাট এই ম্যাচটা একটু ডিফারেন্ট ছিল, কারণ হংকং যেহেতু অপোনেন্ট স্ট্রং, আপনি যখন দেখেন এইটার সিনারিটা চেঞ্জ হওয়ার কারণে আপনি অ্যাট এ টাইম 4 জন প্লেয়ারকে সাব করেছেন এবং যাদেরকে সাব করেছেন তারা প্রত্যেকেই কন্ট্রিবিউশন করেছে। আমি জায়ানের কথা বলছি, আপনি দেখেন জায়ানের এখানে বড় একটা রোল ছিল, কারণ ওদের রাইট ব্যাক ফার্স্ট হাফে কোনোভাবেই সাবকে দিকে অ্যালাউ করছিল না। সাব তো এমনি ওভারল্যাপ করতে পারে না, আরও সাবকে অনেক প্রেশারে রেখেছিল। তাদের ফার্স্ট হাফে প্রত্যেকটা অ্যাটাক কিন্তু রাইট ফ্ল্যাঙ্ক থেকে হয়েছে, ম্যাক্সিমাম ডেঞ্জারগুলো ওখান থেকে হয়েছে, বিকজ তারা কিন্তু ওই গেম প্ল্যানে একটা বড় অংশ তারা সাবকে মনিটরিং করে এখানে এসেছিল এবং সাবকে কিন্তু তারা বিপদে ফেলে দিয়েছে। বিকজ সাদের লেফট ফুট বলো না, মামুন যেটা বলছে, একজন লেফট ব্যাক যখন ডিফেন্ডিংয়ের জন্য দাঁড়াবে তার বডি শেপ থাকবে ওপেন, হ্যাঁ বডিটা ওপেন থাকবে, সে পুরো মাঠ দেখবে, গোলকিপার দেখবে, বল দেখবে পুরোটাই, বাট সাদের দাঁড়ানোটাই ছিল রং। সুতরাং এগুলি কিন্তু তারা গেম প্ল্যানের একটা বড় অংশ হিসেবে কিন্তু তারা ফার্স্ট হাফে ওখান থেকে একের পর এক অ্যাটাক করেছে এবং গোলের সুযোগ তৈরি হয়েছে, আনফরচুনেট তারা গোল করতে পারেনি। আপনি যেটা বলেছেন যে সমিতের গোল এবং মোরসালিনের গোল, গোলগুলি আমার কাছে মনে হয় যে আমাদেরকে তো অবশ্যই টার্নিং পয়েন্ট ছিল এবং গোলগুলি তারা যে সুযোগগুলি পেয়েছে, এর আগেও আমরা এরকম সুযোগ পেয়েছি, বাট ওই সব স্পট থেকে গোল করতে পারিনি। কালকে ছিল যেটা আমরা গোলগুলো করে ফেলেছি এবং এই ম্যাচটা কিন্তু আসলে সবাই দেখেছে। বাংলাদেশ ক্রিকেট দলের বেশ কিছু মানে প্লেয়ার যারা হচ্ছে এই ম্যাচের একটা রিয়াকশন দিয়েছে, সেই রিয়াকশন নিয়ে একটা স্টোরি আছে মামুনুল, আমরা একটু দেখে আসি, স্টোরিটা একটু দেখতে চাই। নাটকীয়তায় ভরা ম্যাচের শেষ মুহূর্তে জয় হাতছাড়া, এ যেন বাংলাদেশের খেলাধুলার চেনা গল্প। হংকং চায়নার বিপক্ষে 90 মিনিট শেষে 3-2 গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। ইনজুরি টাইমের 9ম মিনিটে সমিত সোমের গোলে 3-3 সমতা ফেরায় লাল সবুজের দল। ম্যাচ তখন ড্রয়ের পথে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে আরেকটি গোল হজম করে 4-3 ব্যবধানে হারের বেদনায় পড়তে হয় হামজা সমিতদের। এই হারে শুধু মাঠের খেলোয়াড়দের নয়, হৃদয় ভেঙেছে দেশের কোটি সমর্থকের। হামজাদের এমন বেদনাময় পরাজয়ে পাশে দাঁড়িয়েছে জাতীয় দলের ক্রিকেটাররাও। নিজের ফেসবুক পেজে হামজাদের মাথা উঁচু রাখার আহ্বান জানান লিটন দাস। শেষ মুহূর্তে গোল খেয়ে হারলেও ফুটবলারদের লড়াইটা অনুপ্রেরণাদায়ক ছিল বলেও মনে করছেন লিটন। সেই সাথে ফুটবলারদের নিয়ে গর্বিতও তিনি। তাসকিন আহমেদও জানান সমর্থনের বার্তা, সামনে ভালো দিন আসবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। টাইগার স্পিনার রিশাদ হোসেন তার পেজে হামজার অশ্রুসিক্ত ছবি শেয়ার করেছেন এবং শেষ মুহূর্তের গোলটা তার হৃদয়ে ছুরির মতো বিঁধেছে বলে জানিয়েছেন। আর শেষ পর্যন্ত লড়াইটা ছিল বুক ভরা গর্বের, বলছেন রিশাদ। অন্যদিকে নুরুল হাসান সোহান এক সমর্থকের কান্না ভেজা মুহূর্ত শেয়ার করে বলেছেন, ম্যাচটা হারলেও মাঠে যে স্পিরিট দেখা গেছে সেটা জয়ের চেয়ে কম কিছু নয়। এই দলের জন্য গর্ব হচ্ছে তার। এছাড়াও অনেকে স্মরণ করছেন 2012 সালের সেই বেদনাময় এশিয়া কাপ ফাইনালের কথা, যেখানে পাকিস্তানের কাছে মাত্র 2 রানে হেরে কেঁদেছিল সাকিব মাহমুদুল্লাহরা। গতকাল ফুটবলারদের কান্না যেন সেই দিনেরই প্রতিধ্বনি। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। মামুন, আপনারা দেখছিলেন যে বাংলাদেশের আসলে ফুটবলটাকে যে সবাই ভালোবাসে সেটা কিন্তু এটা একটা প্রমাণ, এবং ক্রিকেটার যারা ছিল তারা কিন্তু বাংলাদেশের ফুটবল নিয়ে স্ট্যাটাস দিয়েছে এবং ফ্যানদেরও কিন্তু একটা ব্যাপার আছে যে ম্যাচ শেষ হওয়ার পরে ফ্যানরা কিন্তু একটা রিয়াকশন দিয়েছে। আমরা সেই প্রতিবেদনটা একটু দেখে আসতে চাই, দেখেছি তারপর আলোচনা করব।
হামজা ঝলকে শুরু বাংলাদেশ হংকং চায়না ম্যাচ, আর শেষ সময়ে আলো ছড়িয়েছেন সুমিত সোম। তবে সেই মোমেন্টাম শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি হেভিয়ার ক্যাবরেরার দল। শুরুর যে স্পিরিট উপভোগ করেছিল জাতীয় স্টেডিয়ামের প্রায় 20,000 দর্শক, তার সময়ের সাথেই ফিকে হয়েছে। আশা জাগিয়ে বাংলাদেশের এমন হারে হতাশ খেলা উপভোগ করতে আসা দর্শকরা। আমি জোর করে দাবি জানাচ্ছি বাংলাদেশ ফুটবলের যে কোচ আছে ক্যাবরেরা, তাকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে বরখাস্ত করতে হবে। হামজা জায়েন আর যারা ফাহমিদুল জামাল ভাইয়া যারা আছে, এদের কারণে আজকে পুরো স্টেডিয়াম কি যে এক অবস্থা। আমরা চাই বাংলাদেশ আরো ভালো করে খেলে আগামীতে জিতবে ইনশাআল্লাহ, আর ক্যাবরেরা আমরা পদক চাই। বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে খুবই আত্মবিশ্বাসের অভাব দেখতেছি, এইটা খুবই খারাপ লাগছে আমাদের। ম্যাচের মাঝামাঝি সময়ে তাদের মনে হচ্ছে না যে কোনোভাবে ম্যাচ জিতবে। ম্যাচ হারলেও হামজা, মুরসালিন, সুমিতদের পারফরম্যান্সে খুশি তারা। আশা করি ভালো করবে, বাট হচ্ছে যে 11 জন ভালো খেলতে হবে, একজন হামজা খেললে তো হবে না, বাকি 10 জনও ভালো খেলতে হবে। আমরা চাই বাংলাদেশ জিতুক, আমরা চাই আগামী দিন বাংলাদেশ ভালো জায়গায় যাক। একটা কথা, আমরা আর মন ভাঙতে চাই না, আরেকটু ভালো করা উচিত। এটা ইনশাআল্লাহ আস্তে আস্তে আরো ভালো হবে। আমাদের প্রত্যাশা অনেক বেশি, হামজার কাছে বিশেষ করে বেশি প্রত্যাশা, এবং সুমিত সোমের কাছে আরো বেশি প্রত্যাশা। ফুটবলের যে নবজাগরণের সূচনা হয়েছে তা যেন অব্যাহত থাকে, এমন আশা ভক্ত সমর্থকদের। শুরুর হামজা ম্যাজিকের পর শেষ দিকে সুমিত সোমের গোলে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। তবে শেষ দিকে ডিফেন্ডারদের ভুলে আর পূর্ণ 3 পয়েন্ট পাওয়া হলো না জামাল ভুঁইয়ার দলের। তাদের এমন হারে হতাশ দর্শকরা। ন্যাশনাল স্টেডিয়াম থেকে আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা। আমরা দেখছিলাম ক্রিকেটারদের ক্রিকেট এবং অন্যান্য গেম যারা আছে সবাই কিন্তু আসলে খেলা দেখছিল, এবং খেলা দেখে তারা কিছুটা হতাশ হয়েছিল, কিন্তু সাহস জুগিয়েছে বাংলাদেশকে। সো এই ব্যাপারটা কিভাবে দেখছেন? দেখেন, অনেকগুলি পজিটিভ সাইড আছে এখানে। এমএলএ বলছে যে নেগেটিভ পজিটিভ দুইটা মিলে। সর্বপ্রথম হলো দর্শক, মাঠের যে স্ট্রেংথ। আমি এই ম্যাচের আগে একটা টি স্পোর্টস একটা জুম প্রোগ্রামে আমি বলতেছিলাম যে আমাকে বলতেছিল যে আপনার প্রেডিকশন কি। আমি বললাম ফার্স্টে আমাদের বিশ্বাস করা উচিত আমরা ম্যাচ জিতব, এটাই আমাদের শক্তি। এই যে 16,000, 17,000, 18,000 দর্শক যে মাঠের ভিতরে, এদের যে স্ট্রেংথ, আমাদের যদি আমরা বিলিভ করি, হোম অ্যাওয়ে ম্যাচ মিনিং হচ্ছিল আপনার হোমে আপনার ওই সুবিধাগুলি আপনি পাবেন, ওই ম্যাচটা আপনি জিতার জন্য থাকবেন। ওই যে বিশ্বাসটা যদি আপনার থাকে, আপনি ম্যাচ জয় করতে পারবেন। 3-1 ব্যাগের পরও সবাই কিন্তু আমি 3-1 পরও ভেবেছি যে 4-1 হইতে পারে, কারণ আমাদের অবস্থানটা ছিল এরকম। যখন 3-2 হয় মুসালিনের গোলের পর, তখন টিমের বডি ল্যাঙ্গুয়েজ, প্লেয়ারদের প্লাস দর্শকের সাপোর্টে আমার মনে হচ্ছে 3-3 হবে। তখন 3-3 হলো। দেন 4-3 তো টাইম নাই, বাট আপনার ওই জায়গাতে যে 3-3, যে আমরা যে বিশ্বাস করলে ম্যাচটা আমাদের হবে, সেটাই কিন্তু আমাদের শক্তি। এবং সেটা প্রত্যেকটা গেমের, ক্রিকেটার বলেন, অন্য গেমের বলেন, সবাই কিন্তু এই খেলাটা দেখেছে, সবাই বিশ্বাস করে যে আমরা ফিরে আসবো। হ্যাঁ, সেই বিশ্বাসটাই করে ফিরে আসবো। মামুন এবং দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরে ফিরছি গেম অনে, সাথে থাকুন। দর্শক, আবারও স্বাগত গেম অনে। আপনারা দেখছিলেন প্রতি সপ্তাহের আয়োজিত গেম অন, এবং এই অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ফুটবল ম্যাচ নিয়ে। মামুনুল, আপনার সঙ্গে আলোচনা করছিলাম যে বাংলাদেশের এশিয়ান কাপের যাত্রাটা আসলে কত দূর যেতে পারে। সামনে কিন্তু হংকংয়ের বিপক্ষে ম্যাচ আছে, এবং বাংলাদেশ দল কিন্তু আজকেই হংকংয়ে চলে গেছে হংকংয়ের মাটিতে খেলার জন্য। সেই প্রতিবেদনটা আমরা একটু দেখে আসতে চাই। জামাল ভাই আসলে কি বলেছে ক্যাপ্টেন। বদলে যাওয়া একটি দল, হামজা, সুমিত সোম, ফাহমিদুল, জায়ান আহমেদদের শারীরিক ভাষা স্পষ্ট বলে দেয় যে কোনো প্রতিপক্ষকে ম্যাচের শেষ মিনিট পর্যন্ত চাপে রাখতে শিখে গেছে বাংলাদেশ। হংকং চায়নার সাথে ঘরের মাঠে হারলেও তাদের মাঠ থেকে খালি হাতে ফিরতে চান না লাল সবুজরা। এশিয়ান কাপের বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে শুক্রবার হংকং চায়নায় গেছে বাংলাদেশ। বিমানবন্দরে অধিনায়ক জামাল ভুঁইয়া জানিয়ে গেছেন জয় ছিনিয়ে আনাই লক্ষ্য তাদের। আমি মনে করি সবাই একটু মন খারাপ ছিল, সবাই একটু লেটে ঘুমাইছে, কিন্তু we have to forget that. এখন নেক্সট ম্যাচ ফোকাস করতে হবে, যেটা গেছে। বাট অফকোর্স আমরা সবাই মন খারাপ ছিল। শেষ ম্যাচে অপ্রত্যাশিত হারের দায় কারো ওপর না চাপিয়ে সামনের দিকে তাকাতে চান অধিনায়ক জামাল। আসলে যখন আমি, জায়ান, সৌমিত আর ফাহমিদুল আমরা যখন ওয়ার্ম আপ শুরু করছি, আমরা একসাথে শুরু করছি,
তো আমি ওরাকে বলছি আমরা যখন নামবো আমরা এই ম্যাচটা চেঞ্জ করতে হবে। তো আসলে আমার ইনফ্যাক্ট ভালো ছিল, আমরা 4 জন যারা আমরা নামছি ভালো ছিল, বাট অফকোর্স আমরা 4 জন স্টার্টিং 11 খেলতে চাই, এটা নো ডাউট, বাট ওভারঅল আমরা ভালো খেলছি। সামনের ম্যাচের শুরুর একাদশে সমিত সোম, জায়ান আহমেদ, ফাহমিদুল সহ দলের সেরা ফুটবলারদের দেখতে চান জামাল। আমি তো বলবো আমি যখন না খেলি এটা তো ভুল, এটা আমি বলবো। তো আমি সব ম্যাচ খেলতে চাই। 14 অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় ফিরতি ম্যাচে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। দেখছিলাম এমিলি, আপনি দেখছিলেন জামাল ভাইয়া বলেছে যে নেক্সট ম্যাচটা কিন্তু আমাদের আবার হংকং এর সাথে ফিরতি ম্যাচ, সুযোগ এখনো আছে এশিয়ান কাপের মূল পর্বে খেলার। সো এই ম্যাচটা কেমন হতে পারে? সুযোগ আরো বেশি থাকতো যদি আমরা এক পয়েন্টও পেতাম। দেখেন আমরা 2007 এরকম অলিম্পিকে কোয়ালিফাইয়ে আমরা মামুন যে ম্যাচ খেলেছিলাম আমরা হোমে 3-0 গোলে হেরেছিলাম, বাট হংকংয়ে হারিয়ে দিয়েছিলাম 1 গোলে, আমি গোল করেছিলাম। সুতরাং এটা পসিবল, অসম্ভব বলে কোনো কথা নেই। হংকং টিম সম্পর্কে জানা হয়ে গিয়েছে, একটু যদি স্ট্র্যাটেজিক্যাল পরিবর্তন এনে গেমটা সাজানো যায় অবশ্যই ম্যাচ জেতা যাবে। মামুন, আপনার কাছে একটু জানতে চাই ছোট্ট করে যে আসলে প্রেডিকশনটা কি নেক্সট ম্যাচের? প্রেডিকশন তো কিছু নয়, জেতাটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের কাছে যত পয়েন্ট আসবে আমাদের আরও 2টা অ্যাওয়ে ম্যাচ আছে, সিঙ্গাপুরের সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে, হোম অ্যান্ড অ্যাওয়েতে। তাহলে আমরা ওখানেও পয়েন্ট কালেকশন করলে আমাদের অবস্থানটা একটা ভালো জায়গায় আমরা থাকতে পারবো। মামুনুল, আমাদের আসলে শো এর সময়টা শেষ হয়ে গেছে। আপনাকেও ধন্যবাদ এবং মামুনুল ইসলাম আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন প্রতি সপ্তাহের নিউজ 24 এর আয়োজন গেম অন, এবং আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবার নতুন কোনো টপিকস নিয়ে আমরা আবার হাজির হব, ততদিন সাথেই থাকুন।